জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ। সর্বোচ্চ ঘাটতির পরও করোনায় দেশীয় শিল্প ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠতে নানান সুবিধা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ল্যাব আর ফার্মেসি খরচই গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা, বলছেন বিশেষজ্ঞরা। রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের আম, দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তি। পাইকার না আশায় পড়ে গেছে দর, দাবি ব্যবসায়ীদের। এবং ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করায় প্রবাসীদের স্বস্তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। বরাবরের মতো এবারও বাড়ছে বাজেটের আকার। প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যা প্রস্তাবনা জুড়ে থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানান সুবিধা। জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ শিরোনামে জাতীয় সংসদে আজ বিকাল ৩টায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে ২,১১,০০০ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৬.১%। ১ ঘন্টা ১৬ মিনিটের অধিবেশনে অর্থমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্যের সঙ্গে 3D প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হতে পারে করোনাকালীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার নানান মাইলফলক। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবায়ের। ফয়সাল, আপনি জানেন যে জাতীয় অর্থনৈতিক যে আয় ব্যয়ের, রাষ্ট্রীয় আয় ব্যয়ের যে খতিয়ান বাৎসরিক, সেটি জাতীয় বাজেট নামেই পরিচিত বাংলাদেশে। এবং দুটি কারণে বাংলাদেশে এবারের বাজেট বেশ গুরুত্বপূর্ণ, যার একটি বেশ সুখকর হলেও অন্যটি কিন্তু আসলে একটু বিষাদগাথা বলা যায়। কারণ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বছরেই, এবং সেই হিসেবে স্বাধীনতার পর ৫০তম বাজেট আজকে বাংলাদেশ সরকার ঘোষণা করতে যাচ্ছে। এবং উল্টো পিঠে যে দুঃখগাথা রয়েছে সেটি হলো যে পরপর ২ বছর করোনা সংকট চলছে বাংলাদেশে, এবং এই সংকটকালীন সময়েই কিন্তু বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি এবং উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণের জন্য সরকার বাজেট দিতে হচ্ছে এক ধরনের সংকটময় পরিস্থিতিকে সামলে নিয়ে। মূলত যে তথ্যগুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি, আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে এবছরের বাজেটের আকার কত হচ্ছে, ঘাটতি কত আছে বা হতে পারে, কিংবা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এক বছরে সরকার তাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ ব্যয় করবে তার কিন্তু ইতিমধ্যেই আমরা একটা মোটামুটি একটা সম্পূর্ণ সঠিক সেটি বলা যাবে না, কিন্তু মোটামুটি একটি তথ্য আমরা এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি। যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে করোনাকালীন সময়ে মানুষের জীবন এবং জীবিকা দুটোই যেন ঠিকঠাক মতো থাকে সেটি নিশ্চিত করার জন্য সরকার বাজেটে এবার কিছু জিনিস অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এবং সেটি আমরা যেসব তথ্য পেয়েছি যে দেশীয় শিল্প কিংবা দেশে যেসব শিল্প কারখানা রয়েছে যারা শ্রমঘন শিল্প, সেইগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু নীতি সহায়তা বাজেটে দেয়া হতে পারে। আরেকটি বিষয়, আমরা যতদূর জানি যে কিছুক্ষণ পরেই দুপুর ১২টায় শুরু হওয়ার কথা রয়েছে বিশেষ ক্যাবিনেট বৈঠক, এবং এই ক্যাবিনেট বৈঠকেই কিন্তু বাজেট উপস্থাপনের জন্য একটা প্রাথমিক অনুমোদন দেওয়ার পরেই কিন্তু অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বিকেল ৩টায় যে শুরু হবে বাজেট অধিবেশন সংসদে সেখানে উপস্থাপন করবেন। আমরা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি, এবারের বাজেটে ৫০ মিনিটের একটা 3D প্রেজেন্টেশন থাকবে, এবং যেখানে বাংলাদেশে করোনাকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন এবং করোনাকালীন সংকট মোকাবেলা
মোকাবেলায় সরকারের যে নেওয়া পদক্ষেপগুলো সেখানে অন্তর্ভুক্ত করা থাকবে এবং অর্থমন্ত্রীর বক্তব্য হয়তো একটু সংক্ষিপ্ত আকারেই থাকবে, যেহেতু স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করার জন্য বলা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই অর্থমন্ত্রীর বক্তব্য শেষ হয়ে যাবে। আরেকটি বিষয় যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিংবা করোনা সংক্রমণ বাজেট অধিবেশনের মাধ্যমে যেন না ছড়ায়, সেক্ষেত্রে কিন্তু সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন ইতোমধ্যেই যারা সংসদে আসবেন এবং এই অধিবেশনকে কেন্দ্র করে তাদেরকে 48 ঘন্টা আগে করোনা টেস্টের নেগেটিভ সনদ দিতে বলা হয়েছে এবং এটি বহাল থাকবে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত। তারপরে তাদেরকে অধিবেশনে যোগ দিতে গেলে আবারও করোনা নেগেটিভ সনদ নিয়েই আসতে হবে। তো সেক্ষেত্রে ইতোমধ্যে আমরা দেখেছি সংসদে বেশ কয়েকজন সংসদ সদস্য তারা এসেছেন এবং সংসদ অধিবেশনে যারা যোগ দিবেন তারাও এসেছেন। বাজেট অধিবেশনটি শুরু হলে কিংবা ক্যাবিনেটে বাজেট অধিবেশন উপস্থাপনের জন্য প্রস্তাবনাটি অনুমোদন হলে আপনাদেরকে আমরা আরও তথ্য জানাতে পারবো যে ঠিক আগামী এক বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ানে কি কি থাকছে। ফয়সাল, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সংসদ ভবন থেকে সবশেষ। আজ ঘোষিত হবে 2021-22 অর্থ বছরের বাজেট। সহকর্মী জুবাইর ফয়সাল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন জাতীয় সংসদ ভবন থেকে। চলতি অর্থ বছরের বাজেটে গুরুত্ব পাবে করোনা সংকটে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয়টি। দেশের বাজেটের ইতিহাস তুলে ধরেছেন ঈশিতা ব্রহ্ম। প্রশাসনিক ব্যয় মেটানোর পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে যুদ্ধবিধ্বস্ত সদ্য বাংলাদেশের প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। 1972 সালে 30 জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1974 সালে বাজেটের আকার ছাড়ায় 1000 কোটি টাকা, যা 1988 সালে দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেটে প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 2009-10 অর্থবছরে যা 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল 1,13,170 কোটি টাকা। 2011 সালের 9 জুন পেশ করা বাজেটের আকার ছিল 1,63,589 কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের শেষ বাজেট 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। আকার ছিল 2,22,491 কোটি টাকা। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2.5 লাখ কোটি টাকার বেশি। 2 বছর পর 2016-17 অর্থবছরের বাজেটের আকার দাঁড়ায় 3,40,605 কোটি টাকা। 2017-18 অর্থবছরের বাজেট 4 লাখ কোটি টাকার মাইলফলকে পৌঁছায়। 2018-19 অর্থবছরে বাজেটের আকার হয় 4,63,573 কোটি টাকা। আমি আহমদ মুস্তফা কামাল, মাননীয় অর্থমন্ত্রী। 2019-20 অর্থবছরে তা পৌঁছায় 5,23,190 কোটি টাকায়। 2020-21 অর্থবছরে বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা। আর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে 50তম বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 6 লাখ কোটি টাকার মাইলফলক ছাড়াবেন। আমাদের বিভিন্ন পর্বগুলো আমরা ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে টানা 13 বার আর মোট 23 বার বাজেট উত্থাপন করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাজেটের আকার ছাড়িয়েছে লক্ষ কোটি টাকার গণ্ডি, আর নতুন বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে 6 লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের বাজেট নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সৃষ্ট দুর্যোগ মোকাবেলা টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার টানা 13 বার দেশের উন্নয়ন অগ্রগতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে। 2009 সালে মহাজোট ক্ষমতায় এলে 2009-10 অর্থ বছরে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র 13 বছরের মাথায় এসে সেই বাজেটের আকার ছাড়াচ্ছে 6 লাখ কোটি টাকার গণ্ডি। এর আগে নবম জাতীয় সংসদের শেষ বাজেট হিসেবে 2013-14 অর্থ বছরে 2,22,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। 2014 সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে। 2014-15 অর্থ বছরের জন্য 2.5 লাখ কোটি টাকার উপরে বাজেট প্রস্তাব করা হয়। 2015-16 অর্থ বছরের জন্য 2,95,000 কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখে আওয়ামী লীগ সরকার। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে আওয়ামী লীগ সরকার 3 লাখ কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে 3,40,000 কোটি টাকার বাজেট দেয় 2016-17 অর্থ বছরে। সিঙ্গাপুরের আদলে সফটওয়্যার তৈরি। বর্তমান ক্ষমতাসীন দলটির গত মেয়াদের শেষ 2018-19 অর্থ বছরের বাজেট ছিল 4,64,573 কোটি টাকার। তখন বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ।
আমাদের জাতীয় রাজস্ব টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে 2019-20 অর্থ বছরে দেয়া বাজেট ছাড়িয়ে যায় 5 লাখ কোটি টাকার গণ্ডি। গত অর্থ বছরে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমায় 5,68,000 কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ সরকার। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বৃহস্পতিবার বিকেলে দেশের 50তম আর আওয়ামী লীগ সরকারের 23তম বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, যার আকার হতে পারে 6,03,000 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একটি সাহসী সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে নীরবে ঘটে গেছে বৈপ্লবিক এক পরিবর্তন। এখন প্রতি মাসে রেমিটেন্স অর্জনের নতুন নতুন মাইলফলক অতিক্রম করছে বাংলাদেশ। 2% প্রণোদনা দেয়ায় ওই সিদ্ধান্তের কারিগর ছিলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দেশের 11তম অর্থমন্ত্রী হিসেবে বিকেলে যিনি ঘোষণা করতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের 50তম বাজেট। অর্থমন্ত্রী শিক্ষা ও রাজনৈতিক জীবনের নানান দিক জানাবেন জুবায়ের ফয়সাল। 47-এ দেশভাগের ঠিক 2 মাস আগে জুনের 15 তারিখে কুমিল্লার লালমাইয়ে জন্মগ্রহণ করেন আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল। পরের বছরে শিক্ষা জীবনে অসামান্য কৃতিত্বের জন্য তাকে দেয়া হয় লোটাস উপাধি। প্রথমে হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরে ক্রীড়া সংগঠক হিসেবে হয়েছিলেন বিসিবি আর আইসিসির সভাপতিও। শেষমেশ এলেন রাজনীতির মাঠে, যার হাতেই এখন রাষ্ট্রীয় আয় ব্যয়ের গুরুত্বপূর্ণ ভার। অর্থমন্ত্রী হিসেবে দিতে যাচ্ছেন টানা তৃতীয় বাজেট। কিন্তু এই 3 অর্থ বছরের প্রথমবার তাকে লড়তে হয়েছে চিকুনগুনিয়ার সঙ্গে। দ্বিতীয়বারের পর এবারও তাকে সামলাতে হচ্ছে করোনা সংকট। লক্ষ্যমাত্রাটা দেওয়া হয় বেশি আকারের, বড় আকারের, যাতে করে অর্জন করার জন্য সবাই চেষ্টা করে। 2014 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান লোটাস কামাল। 5 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আর জাতীয় উন্নয়নে রাখেন প্রত্যক্ষ অবদান। এরপর বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে এসে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হন 2019 সালে। 2020 সালে তিনি পান আন্তর্জাতিক স্বীকৃতি, হন বিশ্বসেরা অর্থমন্ত্রী। এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে হাজী বাবরু মিয়া আর সায়রা খাতুন দম্পতির সন্তান মুস্তফা কামাল। 1970 সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় পুরো পাকিস্তানের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন। পরে হিসাব বিজ্ঞানের সঙ্গে আইনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে 28 দিনের বিল 20 লাখ টাকা। ফার্মেসি খরচে ধরা হচ্ছে লাখ লাখ টাকা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের এমন চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব অবস্থা রোগীদের। চিকিৎসা খাতে স্টেক হোল্ডার খ্যাত বেসরকারি হাসপাতালগুলোর এমন অতি মুনাফার মনোভাব কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় ফার্মেসি খরচ প্রায় 5.25 লাখ টাকা, ল্যাব বিল 6,20,000, ইকুইপমেন্ট প্রায় 3 লাখ। সব মিলে 28 দিনের বিল 20 লাখ টাকা। কারো আবার 1 মাস 4 দিনের বিল 15 লাখ টাকা। রোগীদের কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা ব্যয় কেমন। রোগীদের পাঠানো এমন বিলে চক্ষু চড়ক। গবেষণা বলছে 2টি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যায় 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ করেছিলেন 24,73 লাখ টাকা। সরকারি হাসপাতালে যেখানে ঔষধে 15.8% খরচ, সেখানে বেসরকারি হাসপাতালে এই হার ঠেকেছে 30%। যেখানে সরকারি হাসপাতালে গড়ে চিকিৎসা নিতে আইসিইউতে থাকেন 8 দিন, বেসরকারি হাসপাতালে 7 দিনেই ছাড়পত্র নেন রোগীরা। অভিযোগগুলোকে গুরুত্বের সাথে দেখে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি এবং তদারকি বাড়ানো উচিত এবং স্বাস্থ্য অধিদপ্তরে একটি ডেস্ক স্থাপন করা দরকার, যেখানে অভিযুক্ত যে কেউ তার অভিযোগটি জমা দিয়ে প্রতিকার পেতে পারে। মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালের এমন অস্বাভাবিক বিলের চাপে হাসপাতালে চিকিৎসা নিতে কোভিড রোগীদের অনীহা কোভিড পরিস্থিতিকে অতিমারিতে রূপ দিতে পারে শঙ্কা স্বাস্থ্য গবেষকদের। দেখেন, এই সুযোগটা তারা কেন নিচ্ছে? মানুষের কাছে জীবনটা অনেক বড়। অনৈতিক ব্যবসায়ীদের মতোই একটা মানব সেবার যে কল্যাণের জন্য যে আপনার তাদের যে ব্যবসা, সেটাকে তারা অকল্যাণকর যে ব্যবসায় পরিণত করে ফেলছেন কিছু কিছু আপনার এই ধরনের ব্যবসায়ীরা, এবং এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য মাত্র 5.7% ব্যয় হয় বলে জানা যায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম। বর্তমানে আমের দাম সহনীয় পর্যায়ে থাকায় কিনেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। কিন্তু বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, হাটে সরবরাহ বেশি থাকার পাশাপাশি পাইকার কম থাকায় আমের দাম নিম্নমুখী। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লকনা আমে ভরা বাজার। সরবরাহ প্রচুর, তবে হাটে ক্রেতা সমাগম ও পাইকারের আনাগোনা কম। এ অবস্থায় উৎপাদন খরচ বিবেচনায় দাম নিয়ে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। বেচাকেনা খুবই ঢিল, আর আমের দামও একটু কম। আমের দাম পাচ্ছে না, আবার হচ্ছে আমের ব্যাপারেও সেভাবে আসছে না। খাওয়া পাটু কিছু আসতো কি লকডাউনে করোনার জন্য আসতে পারছে না। আপাতত অনলাইনের ব্যবসাটা একটু কিছু আছে। বিক্রেতারা জানান, খুচরা বাজারে আসার পর প্রতি কেজি খিরসাপাত 55 ও গোপালভোগ আম বিক্রি হচ্ছে 60 টাকায়। ভালো আছে। রাজশাহী জেলার আমটা যদি বাইরে পাঠানোর কোনো সিদ্ধান্ত নিত, তাহলে রাজশাহীর কৃষকেরা, দরিদ্র কৃষকেরা অনেক উপকার হতো। দাম সহনীয় পর্যায়ে থাকায় এ অঞ্চলের সুস্বাদু আম কিনে সন্তুষ্ট ক্রেতারা। দাম গতবারের তুলনায় এবার অনেক সামঞ্জস্য। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে সুস্বাদু ফল আম। বানেশ্বর হাটে বর্তমানে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার আম বেচাকেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ ফলের আড়ত মৌসুমি ফলে এখন ভরে গেছে। এখানে আম, কাঁঠাল, আনারস, কলা সহ নানান সুমিষ্ট ফল পাইকারি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ ভালো, তাই দামেও সস্তা। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। এই যেন ফলের রাজ্য। মধু মাসে হরেক রকমের ফলের মমগ্রান পুরো এলাকা জুড়ে। মৌসুমী ফলের সয়লাভ মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ ফলের হাট। চলছে ধুম বেচাকেনা। ট্রাক থেকে নামছে ফল, সাথে সাথেই পছন্দের লট কিনে নিচ্ছেন পাইকার। বিষমুক্ত ফল বাগান থেকে সরাসরি আসায় এই হাটের কদর বেশি। ভালো নামবাড়ি আমগুলা, হিমসাগর, খিসাবাগ, ওইসব আমগুলা 50, 40, 45 টাকা বিক্রি হচ্ছে। বাজারে চাহিদাও আছে, কাঁঠালও খুব প্রচুর আছে। রাজশাহী থেকে আসছে লক্ষণভোগ আম, এটা 20 থেকে 25 টাকা বিক্রি। এটা আমাদের গাড়ি খরচ, এটা লেবার দিয়ে ফুরাই যাচ্ছে। এটা কিছুই থাকবে না এটা বেচলে, দামে বেচলে। এখন বাজারে পর্যাপ্ত মৌসুমী ফল। করোনাকালে নিজেকে সুস্থ রাখতে মৌসুমী ফল সকলেরই খাওয়া দরকার। এতে ফল চাষিরাও লাভবান হবেন। আমরা সারা মৌসুম ব্যাপী যেন ফলগুলো খাই, এতে কি হবে, একদিকে যেমন আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে, পাশাপাশি এই উৎপাদনের সাথে জড়িত যে কৃষক পর্যায়ে আছে সেই কৃষকগণগুলো কিন্তু আর্থিকভাবে কি হবে, উপকৃত হবে। মুন্সিগঞ্জের এই হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার মৌসুমী ফল। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কীটনাশক মুক্ত ও স্বাস্থ্যকর শুঁটকি প্রক্রিয়াকরণে চট্টগ্রামে ড্রাই ফিশিং ও ইনডোর ফার্মিং গবেষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল নগরীর বালুছড়া BCSIR গবেষণাগারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন। নতুন গবেষণাগারের অবকাঠামো পরিদর্শন করে আলোচনা সভায় তিনি বলেন, এখানে কীটনাশক মুক্ত শুঁটকি উৎপাদন করা হবে, পাশাপাশি ইনডোর ফার্মিংয়ের মাধ্যমে ভাইরাস মুক্ত মাছের পোনা ও মাছ উৎপাদনের কথাও জানান তিনি। উদ্যোক্তাদের রফতানি সহায়তার আশ্বাস দিয়ে দেশপ্রেম নিয়ে গবেষকদের কাজ করার আহ্বান জানান বক্তারা। সরবরাহ বেশি হওয়ায় রাজশাহীর মাছের পাইকারি বাজারে কমেছে চাষের মাছের দাম, চড়া দাম ছোট মাছের। বাইরের পাইকারদের উপস্থিতি বেশি থাকায় জমে উঠেছে মাছ বাজার। রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর নওদাপাড়া মাছের বাজার। তাজা মাছের জনপ্রিয় এ বাজারে রুই, কাতলা, মৃগেল, পাঙাশ সহ নানা মাছের সরবরাহ। হাকডাক আর ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট বাজার। তানোর, দুর্গাপুর, গোদাগাড়ী উপজেলাগুলোর পুকুর থেকে আসা এসব মাছের সরবরাহ বেশি হওয়ায় প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। তবে নদীর মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের ছোট মাছের দাম। মাছের বাজার খুব ভালো, দামও ভালো, সুন্দর। আগে রুইগুলো যেগুলো 250 টাকা বেচতাম এখন 230 টাকা, কাতল বেচতাম 300 টাকা, 320 টাকা, ওটা হয়ে গেছে 280 টাকা। আর দূরপাল্লার চলাচলে শিথিলতা আসায় মাছের আড়তগুলোই বেড়েছে বিভিন্ন জেলার পাইকারদের উপস্থিতি। তাতে মাছ যাচ্ছে ঢাকা, সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের এখানে লোকাল বাজারের মাছগুলো আসে দুর্গাপুর, পাইলা, 24 নগর, কাকন। জাপানি, সিলভার, ব্রিকেট, রুই, কাতলা 1200-1300 কেজি করে মাছ কিনি আপনার গাইবান্ধা পাঠায়। যে মাছগুলো, এই মাছগুলো যাত্রাবাড়ি,
আব্দুল্লাহপুর, চৌরাস্তা, সিলেটের বিভিন্ন অঞ্চলে যায়। দামে কম হলেও বেচাকেনা বাড়ায় খানিকটা স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের। পাইকারও অনেক বেশি আজকে বাজারটাও চাঙ্গা। যদি এরকম বাজার থাকে তাহলে হয়তো ব্যবসায়ীরা কিছু লাভবান হবে। নওদাপাড়ার পাইকার বাজারে প্রতিদিন মাছ বেচাকেনা হয় 35 থেকে 40 লাখ টাকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সরবরাহ বাড়ায় নাটোরের বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। এবছর অনাবৃষ্টির কারণে সবজির ক্ষতি হলেও বর্তমান বাজার দরে লাভবান হচ্ছেন কৃষক। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। নাটোরের স্টেশন বাজারে জেলা শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজার। এতে সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। দামও কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। প্রায় 8 মাস ধরে অনাবৃষ্টির কারণে এবছর গ্রীষ্মকালীন সবজির ফলন বাধাগ্রস্ত হয়। তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত ভালো হওয়ায় সেই ক্ষতি কাটিয়ে উঠছেন কৃষকরা। বেগুন তো নিয়ে আসছিলাম, কিন্তু বেগুন তো এই খরার জন্য এবারে পোকাটা একটু বেশি, এই জন্য আজকে 18 টাকা কেজি বেচলাম। বৃষ্টি কুমড়া খরার কারণে যেহেতু আগে ফল ঝরে গেছে, এখন বৃষ্টির কারণে কিছু আছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে বলে জানান আড়তদাররা। মালের আমদানিটা একটু বেশি হতে প্রত্যেকটা মাল গত সপ্তাহের চেয়ে কিছু কম দামে বিক্রি হচ্ছে। দেশের যে বাজার 12-13 টাকা বেশি আমার পোষায় না। খরচা বেশি, খরার মধ্যে শেষ লাগে, সার লাগে। চলতি বছর নাটোর জেলায় 4585 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। আর কৃষি বিভাগ বলছে প্রায় 80,000 মেট্রিক টন সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। করোনায় দীর্ঘ বন্ধের পর ফ্রান্সে আবারও বসেছে সাপ্তাহিক হাটগুলো। ধীরে ধীরে বাড়ছে ক্রেতা উপস্থিতিও। দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়ীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে আরও সময় লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার মধ্য দিয়েই রাজধানী প্যারিস ধীরে ধীরে ফিরছে তার স্বাভাবিক দিকেই, যার প্রভাব পড়েছে স্থানীয় মাক্সিগুলিতেও। প্যারিস ও তার আশেপাশের এলাকায় সাপ্তাহিক যে হাট বসে স্থানীয়ভাবে সেগুলোকে মাক্সি বলা হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন এই মাক্সিগুলো বন্ধ ছিল। এখন করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্রেতা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই মাক্সিগুলো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিছুটা সস্তায় আমরা এই বাজার থেকে কিনতে পারি। তবে করোনায় লকডাউন থাকার কারণে দীর্ঘদিন এই বাজার বন্ধ ছিল, আমরা আসতে পারিনি। এখন আবারও চালু হয়েছে, বেশ ভালোই লাগছে। আজ এখান থেকে কিছুটা বাজার সদাই করলাম। করোনা থেকে বাঁচার জন্য এই বাজারে আসা প্রায় সবাই মাস্ক পরেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ব্যবসায়িক ক্ষতি হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রেতা উপস্থিতি এখন বাড়ছে। বর্তমানে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণ আসছে, মোটামুটি আজকে অনেক ভালো বেচাকেনা হয়েছে। আশা করি আমরা অতি শীঘ্রই প্যারিসে করোনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবো। দীর্ঘদিন বন্ধের পরে গত 19 তারিখে মাক্সি এবং কিছু দোকানপাট এখানে খুলছে। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো, তবে ব্যবসা বাণিজ্য একটু ভালোর দিকে, এটা আমাদের জন্য আশার আলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্যারিস ও তার আশেপাশের এলাকার মাক্সিগুলো খুলে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলেছেন তাদের আর্থিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আরও অনেক সময় লাগবে। মামুনুল হক বাবু, সময় সংবাদ, প্যারিস। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় একে একে খুলতে শুরু করেছে আকর্ষণীয় সব পর্যটন ও বিনোদন কেন্দ্র। এরই অংশ হিসেবে সম্প্রতি খুলে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম ক্যাসিনো রাজ্য হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস। করোনার বিধিনিষেধ কাটিয়ে খুলে দেওয়া হয়েছে লন্ডনের বিখ্যাত স্কাই পুলও। এছাড়াও করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় খুলেছে সুইডেনের বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্কও। করোনার ধকল কাটিয়ে আবারও পুরানো রূপে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্বরূপে ফিরেছে ক্যাসিনোগুলো, সেই সঙ্গে জমজমাট তারকা সম্বলিত হোটেল, বার ও ক্লাব। সম্প্রতি নেভাদার মেয়র অঙ্গরাজ্যটির অর্থনীতি পুরোপুরি সচল করার ঘোষণা দেওয়ার পরপরই আবারও দেশি বিদেশি পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে দেশটির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র লাস ভেগাস। এটি সত্যি অসাধারণ অনুভূতি। ভেগাস আবারও প্রাণ ফিরে পেয়েছে, সত্যি অসাধারণ। আমার খুবই ভালো লাগছে। ভেগাসে এটা প্রথমবার আসা। মোটামুটি সবাই স্বাস্থ্যবিধি মানছে, এটা দেখে ভালো লাগছে।
শুধু ভেগাস নয়, করোনার ধকল কাটিয়ে পুনরায় খুলে দেওয়া হয়েছে লন্ডনের বিখ্যাত স্কাই পুল। বুধবার তাই ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তির পরশ নিতে ভূমি থেকে প্রায় 100 ফুট উঁচুতে অবস্থিত 82 ফুট লম্বা আইকনিক এই পুলটিতে ভিড় করেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। করোনার মহামারী কাটিয়ে পুলটি আবারও তার পুরানো চেহারায় ফেরায় খুশি পর্যটকরা। এদিকে সুইডেনে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সম্প্রতি শিথিল করা হয়েছে আরোপিত বিধিনিষেধ। এরই অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে রাজধানী স্টকহোমে অবস্থিত বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্ক। দীর্ঘদিন পর পার্কটি খোলায় কিছুটা বিনোদনের স্বাদ নিতে দিনভর সেখানে ভিড় করেন পর্যটকরা। প্রতিদিন 2টি শিফটে প্রায় 4000 দর্শনার্থী সমাগম ঘটছে পার্কটিতে। অন্য কর্মকার, সময় সংবাদ। কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক 3 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বাতিল করায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেরিতে হলেও বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনুর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার বিদেশ ফেরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জারি করে কঠোর বিধিনিষেধ। বিদেশ থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে 3 দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েন ছুটি কাটাতে দেশে যাওয়ার ইচ্ছুক কাতার প্রবাসীরা। গেল মঙ্গলবার 1 জুন রাতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার প্রবাসীদের 3 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে 14 দিন হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন বাংলাদেশ সরকার। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন ছিল সেটা তুলে নেওয়ার কারণে আমরা বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই। এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটা উঠিয়ে নেওয়ার কারণে অনেকেই দুইটা ভ্যাকসিন দেওয়ার পরেও আমরা অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশের কোয়ারেন্টাইন কবে উঠবে। কিছুদিন অপেক্ষা করে হলেও আমরা আজকে এর সুফল পেয়েছি। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের কারণে দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রবাসীদের মধ্যে এক ধরনের ভীতি ছিল। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার হওয়ায় প্রবাসীদের স্বস্তির কথা জানালেন ট্রাভেল ট্যুরিজমের সাথে যুক্ত এই কর্মকর্তা। সকলের মধ্যে এক ধরনের ভীতি ছিল দেশে ভ্রমণের ক্ষেত্রে। এই কোয়ারেন্টাইন পলিসি প্রত্যাহারের কারণে সকলের মধ্যে আনন্দ লক্ষ্য করতে পারতেছি, যা কিনা ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। কাতার থেকে দেশে ছুটিতে যাওয়ার 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বাংলাদেশে পৌঁছানোর পর যদি কোনো যাত্রীর শরীরে করোনার লক্ষণ দেখা দেয় তখন নিজ খরচে হোটেল বা সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে প্রবাসীদের। সময় সংবাদ, কাতার। ইউরোপের দেশ স্পেনে পুরুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি নারীরাও ব্যবসা বাণিজ্য সহ নানা পেশা নিজেদের সম্পৃক্ত করেছেন। এতে একদিকে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে উপার্জিত রেমিটেন্স পাঠিয়ে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ছবিতে রিপোর্ট। স্পেনে বর্তমানে প্রায় 30,000 প্রবাসী বাংলাদেশির বসবাস। শুরুতে নারীদের সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও বর্তমানে এ সংখ্যা অনেক। শিক্ষিত নারীদের সংখ্যাও দিন দিন বাড়ছে। শিক্ষা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি নানা পেশায় সম্পৃক্ত হয়ে সামাজিকভাবে ভালো অবস্থান গড়ে তুলেছেন নারীরা। মূলত আমার বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। আমার ফেসবুকে একটা পেজ রয়েছে, তাহমিনাস কিচেন। তো শুরু থেকে অতটা সারা পাইনি, এখন আলহামদুলিল্লাহ অনেক চাহিদা। যেহেতু আমি বিজনেস ম্যানেজমেন্টের উপর স্টাডি করেছিলাম, এখানে কোনো সমস্যা হয়নি আমাদের। প্রবাসী বাংলাদেশি নারীরা বলছেন, ইউরোপে সামর্থ্যবান সব মেয়েরাই বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করেন। ঘরে বসে না থেকে ব্যবসা বাণিজ্যে সময় ব্যয় করায় আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতা আনতে ভূমিকা রাখছেন তারা। আমার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্প হচ্ছে ফ্যামিলি সাপোর্ট ছিল, আর মেয়ে হিসাবে নিজে কিছু করতে চেয়েছি, ফ্যামিলিকে সাপোর্ট করতে চেয়েছি, নিজের খরচ নিজে বহন করতে চেয়েছি। এই জন্য আজ এতদূর পর্যন্ত আসা, স্বাবলম্বী হওয়ার জন্য। স্প্যানিশ ভাষা শিখে নানা পেশায় বর্তমানে প্রবাসী বাংলাদেশি নারীদের যে আগ্রহ রয়েছে, এটি অব্যাহত থাকলে আগামীতে এখানে নারী জাগরণ ঘটবে বলে আশা প্রবাসীদের। সময় সংবাদ, স্পেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে 6 লাখ কোটি টাকার বাজেট পেশ আজ। সর্বোচ্চ ঘাটতির পরও করোনায় দেশীয় শিল্প ও ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠতে নানান সুবিধা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়, ল্যাব আর ফার্মেসি খরচে রোগীরা গুনছেন লাখ লাখ টাকা। বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা, বলছেন বিশেষজ্ঞরা।
এবং ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করায় প্রবাসীদের স্বস্তি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।